মোথাবাড়ির দিকে নজর দিতে হবে, সুজাপুরের দিকে নজর দিতে হবে, কারণ সেই পথে যাওয়ার আগে এই মোফাক্কেরুল অন্তত দু জায়গায় সভা করেছেন। গতকাল জি24 ঘন্টায় মোফাক্কেরুলের স্ত্রী বলছিলেন না, তিনি তো একটা কাজে যাচ্ছিলেন, মাঝপথে দেখেছেন এসব চলছে, তিনি দাঁড়িয়ে পড়েছেন, সাপোর্ট করেছেন। অথচ তার আগে দু জায়গায় সভা হয়ে গিয়েছে। রাত 8:30 নাগাদ সুজাপুরের কাছে যদুপুরে সভা। যদুপুরের সভাতেই এই গাড়ির ওপরে বক্তৃতা মোফাক্কেরুলের। যদুপুর, পরদিন সকালে এই যদুপুরেই পুলিশের গাড়ির ওপর হামলা হয়, যেখানে এক পুলিশের গাড়ির চালক আহত হন। এই যদুপুর এবং এই আইএসএফ এর শক্ত ঘাঁটি কিন্তু এই যদুপুর পঞ্চায়েত আইএসএফ এবং কংগ্রেসের জোটের দখলে রয়েছে এখনো পর্যন্ত, এই খবর পাওয়া যাচ্ছে। আর এই যে গরম গরম ভাষণ, এটা এই যদুপুরের সভাতেই। কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে এখনো পর্যন্ত? অয়ন ঘোষাল রয়েছেন গ্রাউন্ড জিরোতে গত কয়েকদিন ধরে, সরাসরি। সর্বশেষ প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে যোগসাজশ পাওয়া যাচ্ছে, তাতে একটা কথা দিনের আলোর মতো পরিষ্কার, এই ঘটনাটা হঠাৎ করে উদ্ভূত কোনো গণরোষ নয়। মালদা জেলা জুড়ে, এবং শুধু মালদা বলছি কেন, একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এসআইআর বিরোধী আন্দোলন প্রায় প্রতিদিনই হচ্ছে। 4-5টা করে জায়গায় হচ্ছে প্রতি জেলায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। এই ঘটনাটা মালদার সুজাপুরের, সেটা বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছেছে। তার নেপথ্যে একদিকে তো উস্কানি রয়েছে, একদিকে তো ইন্ধন রয়েছে, কিন্তু সেই ইন্ধনের পেছনে প্রচ্ছন্ন মদতদাতা, মাস্টার মাইন্ড, এই গোটা বিষয়টার মাথা কে? এটা এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের তদন্তে লাখ টাকার প্রশ্ন। যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা গতকাল বিকেল 4টে থেকে আজকে ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর 2টো বাজে, তখনও পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে করে চলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই যে খবরগুলো পেয়েছি, যেমনটা তুমিও বলছিলে, নিউ টাউনের বাড়ি থেকে মোফাক্কেরুল সে ইটাহার যাচ্ছে। হ্যাঁ, এটা হতেই পারে যাওয়ার পথে দু জায়গায় এসআইআর বিরোধী আন্দোলন দেখে তার কিছু বলতে ইচ্ছা করলো, দু জায়গায় সে গাড়ি থেকে নামলো, কিছু কথা বলল, সেই জায়গাগুলোর কোনো ভিডিও সে অর্থে ভাইরাল হলো না। এরপর যদুপুর গাড়ির মাথায় সে উঠে পড়লো। গাড়ির মাথায় ওঠার পরে তার পাশে একটি টোটো এসে দাঁড়ালো, তাতে একটি মাইক লাগানো। তার মানে এই যে গোটা বিষয়টা হতে চলেছে, মোফাক্কেরুল যে সেখানে বক্তব্য রাখবে এটা তো আগে থেকে নির্ধারিত। নাহলে সেখানে হঠাৎ করে টোটো এলো কোত্থেকে, মাইক এলো কোত্থেকে, টোটো দিল কে, মাইক ভাড়া করে আনলো কে, এই ভাড়া করে আনা মাইক এবং টোটোর ভাড়া এটা চোকালো কে? তাহলে কি এর নেপথ্যে আরও কোনো বড় ইন্ধন? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মোফাক্কেরুলকে এসআইআর বিরোধী আন্দোলনে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গোটা পরিস্থিতি ঘোরালো করে তোলার পেছনে তার ব্যাংক অ্যাকাউন্ট, সেটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং পার্ট। মোফাক্কেরুলের ব্যাংক অ্যাকাউন্টে বিগত 5 থেকে 7 দিন ধরে বেশ কিছু সন্দেহজনক সাসপিশিয়াস ট্রানজাকশন হয়েছে। এই ট্রানজাকশনগুলির অন্যতম ট্রানজাকশন হয়েছে এই গোটা ঘটনা তার 2 থেকে 3 দিন আগে। তাহলে 2 থেকে 3 দিন আগে পেশায় আইনজীবী বলে যিনি নিজেকে দাবি করেন, তার অ্যাকাউন্টে একটা আননোন এবং ঘোস্ট সোর্স থেকে টাকা এলো। এই টাকাটা কে দিল? এবং এখানেই কোথাও না কোথাও ঠিক বেলডাঙ্গার আদলে একটা বৃহত্তর কনস্পিরেসি বা চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। বেলডাঙ্গার ঘটনার কথা প্রত্যেকের মনে আছে। ঝাড়খণ্ডের একটি মাদ্রাসা থেকে মৌলানা শওকত আলী আল বানি একটা মিথ্যে খবর প্রচার করলো, বেলডাঙ্গায় অশান্তি হয়ে গেল। মিথ্যে খবরটা কি? ঝাড়খণ্ডের বিশ্রামপুরে একজন পরিযায়ী শ্রমিক যার নাম শেখ আলাউদ্দিন, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে এখানকার পুলিশ, মুর্শিদাবাদ জেলার পুলিশ, তারা ঝাড়খণ্ডের বিশ্রামপুরে গেলেন এবং সেখানে পূর্ণাঙ্গ তদন্তের পরে তাদের ফাইন্ডিং ছিল এই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন মানসিক হতাশা থেকে। অতএব এখানে একটা কোনো অছিলা, একটা কোনো অজুহাত, এবং সেই অজুহাতকে কেন্দ্র করে উপস্থিত জনতা, মব, তাদেরকে খেপিয়ে তোলা, এবং খেপিয়ে তোলার পরে একটা বিশৃঙ্খলা, অশান্তি, হিংসা এটা ছড়িয়ে দিয়ে নির্বাচনের আগে এই গোটা বাংলা, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করে তোলা, এর নেপথ্যের মাস্টার মাইন্ডকে হন্যে হয়ে খুঁজে চলেছে এই নাই। একদমই অয়ন, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। নিঃসন্দেহে যে প্রশ্নগুলো, সুমনদা আপনি হয়তো শুনছিলেন, অয়ন যে প্রশ্নগুলো তুলছিল, কিভাবে এত মব হলো, এই মোফাক্কেরুলের ভূমিকা, টোটোর ব্যবস্থা হলো, মাইকের ব্যবস্থা হলো,
খারিজি গ্রুপ অফ মাদ্রাসার ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে, সেটাও খতিয়ে দেখছে এনআইএ। কি মনে হয় সুমন দা, গোটা বিষয়টা একটা ছুতো চাই এই গোটা বাংলাকে অশান্ত করতে, উস্কানি দিতে, এবং এতে তো একটা মানুষের পার্সপেক্টিভ তৈরি হয়ে যায় নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর প্রতি, সেটা তো ভয়ঙ্কর সুমনদা। দেখুন, আমি যদি পলিটিক্যাল পার্সপেক্টিভে না ঢুকি, কারণ একটা কথা বিজেপি বলছে, একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেটা গোটা রাজ্যে একটা অশান্তি তৈরির ছক। আমি যদি আপনার প্রতিনিধির কথাগুলো মন দিয়ে শুনি এবং সেখান থেকে নিজে আরো দু একটা প্রশ্ন যোগ করি। দেখুন, আমরা সবাই কোনো না কোনো সময় রাজনৈতিক কাজের সাথে হয়তো যুক্ত থেকেছি ছাত্রাবস্থায়। আপনি কখন ওরকম একটা উত্তেজক বক্তৃতা দেওয়ার পরে হঠাৎ করে ফ্লাইট ধরে কর্ণাটক চলে যাওয়ার চেষ্টা করেন? আপনি নর্মালি করবেন না, যদি না আপনার পেছনে ইনস্ট্রাকশন থাকে যে এইটা আপনাকে করতে হবে, তারপরে নিরাপদ শেল্টারে সরে যাও। এরকম কোনো না থাকলে আপনি কেন, কি নিয়ম, যে মানে বা সাধারণ আমাদের জীবনের কি প্রবৃত্তি, আমি একটা আন্দোলনে সত্যি সত্যি আবেগের বশে অংশ নিয়েছি, সেখান থেকে আমি বাড়ি ফিরবো, আমি বা অন্য আর একটা আন্দোলনের জায়গায় যাব। আমি যতটুকু জানি যে এই আইনজীবী ভদ্রলোক তিনি প্রথমে একটা ডুয়ার্সের রিসর্টে চলে গেলেন, তারপরে একেবারে ফ্লাইট ধরে কর্ণাটক চলে যাচ্ছে, ঠিক আছে। এবং যেটুকু ভিজুয়ালস এসছে, উনি যখন এয়ারপোর্টে উঠছেন বা এয়ারপোর্টে চলাফেরা করছেন, তাতে কিন্তু ওনার ওই আন্দোলনের যে উত্তেজনা বা আবেগ, সেটা কিন্তু কোথাও নেই। যদি উনি সত্যি সত্যি, দেখুন, এটা তো যদি উনি সত্যি সত্যি মুসলমানদের আবেগের জন্য এতটা হতেন, তাহলে তো উনি নিশ্চয়ই নিরাপদে। আমার একটা প্রশ্ন থাকবে সব্যসাচী, সুমনদার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সুমনদা, ঠিক এই জায়গা থেকে বেলডাঙ্গার যে মোডাস অপারেন্ডি, এবং এই মুহূর্তে আমরা মালদায় এখনো পর্যন্ত যেটুকু সূত্র মারফত মোডাস অপারেন্ডি পেয়েছি, যেখানে একদম সরাসরি রাগঢাক না করেই কোথাও একটা আমরা বাংলাদেশি মডেল দেখতে পাচ্ছি। আমরা যদি সীমান্তের ওপারের বাংলাদেশ, আমরা এখানে মালদায় দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে মালদা পুলিশ লাইন, সেখান থেকেও সীমান্তের দূরত্ব মেরে কেটে 13 থেকে 15 কিলোমিটার। আপনার কি কোথাও না কোথাও মনে হয় যে বেলডাঙ্গা থেকে শুরু করে এই মালদার সুজাপুর, সেখানে ইনফিল্ট্রেটার যারা বাইরে থেকে ঢুকে একটা গোলমাল পাকিয়ে আবার সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়, তাদের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে? সেটা আমি জানি না, কিন্তু আপনার ফার্স্ট প্রশ্নটার একটা অন্য পার্ট আছে, সেটাকে আমি এক্সপ্লেন করি। আপনি যে বাংলাদেশ শব্দটা ব্যবহার করলেন, বাংলাদেশে গত 1.5 বছরে একটা মব কালচার দেখা গিয়েছে। আমরা এটাকে মব কালচার বলি, অর্থাৎ কোনো একটা সূত্র ধরে মবকে খেপাও, তারপর মবকে একটা ভাঙচুরের দিকে ঠেলে দাও। এটা বেসিক্যালি আপনি নিশ্চয়ই বুঝবেন, আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এটা 2024-এর 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই মব কালচার তার মধ্যে একটা বড়। এখন নতুন সরকার আসার পরে তারা অবধি বলছে আমরা এই মব কালচারকে দমন করতে চাই। এই মব কালচার, যেহেতু আপনি বাংলাদেশের উপরের প্রশ্নটা তুললেন, এই মব কালচার কিন্তু এমনকি থানা আক্রমণ করে, থানা জ্বালিয়ে পুড়িয়ে অবধি দিয়েছে বাংলাদেশ। তো তাহলে আপনি মানে কালচারালি, আমি বলছি মব কালচার শব্দটাকে, আপনি কোন ধরনের হুলিগানিজম মানে গান নয়, কোন ধরনের হুলিগানিজমকে সীমান্তের এপারে নিয়ে আসছেন, সেটা আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে। একদমই প্যাটার্নটা এবার বাংলাদেশের লোক ঢুকেছে কিনা সেটা তো বিএসএফ, তাহলে বিএসএফ এর বড় দায়িত্ব, আমি সেটাতে ঢুকছি না। কিন্তু আমি আপনার ফার্স্ট পয়েন্টটাতে এগ্রি করছি, ইটস এ টিপিক্যালি বাংলাদেশি মব কালচার, যেটাকে বাংলাদেশে, আই এম সরি টু সে, বাংলাদেশের জামাতে ইসলামী একদম মানে প্যাটার্ন করে অ্যাটাক করেছে। এই জায়গায় দাঁড়িয়ে এনআইএ এর কাছে চ্যালেঞ্জ এই বিষয়টাকে খুঁজে বার করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।